আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই, আমি বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ছিলাম। আমার দলের প্রধান আল্লামা মামুনুল হক সাহেবকে আমি ধন্যবাদ জানাই। তার আব্বাজান বাংলাদেশের সর্বপ্রথম বাংলায় বুখারি অনুবাদ করেছিলেন, যে বাংলা বুখারি আজকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। আমি ধন্যবাদ জানাই ৭১-এ যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং আপনার মতো যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই ২০১৩ সালে শাপলা চত্বরে নিরস্ত্র হেফাজত নেতৃবৃন্দ যারা জীবন দিয়েছেন তাদেরকে। আপনি জানেন, মাননীয় স্পিকার ভালো করে জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেদিন বিএনপি এবং তার দলের নেতাকর্মীদের বলেছিলেন হেফাজতের নেতাদের পাশে দাঁড়াতে। হেফাজতের নেতারা ভরসা পেয়েছিল বিএনপি আমাদের পাশে থাকবে। সেদিন যদি বিএনপির নেতাকর্মীরা হেফাজতের পাশে থাকতো তাহলে এই স্বৈরাচার সরকার আর ১১ বছর লম্বা সময় পাইত না। মাননীয় স্পিকার, আমি তাদেরকে স্মরণ করি। আমি আপনার মাধ্যমে আরেকটা কথা স্মরণ করি, আরও স্মরণ করি ২০২৪-এ যে সমস্ত ছাত্র ভাইয়েরা আন্দোলন করে প্রায় ১৫০০ ছাত্র জীবন দিয়েছেন। এই ১৫০০ ছাত্র জীবনের বিনিময়ে আজকে আমরা সংসদে এসেছি। আজকে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমাদের বিরোধী দলীয় নেতা আছেন। আমি জানি না পৃথিবীর কোনো পার্লামেন্টে এরকম সুন্দর এবং এরকম ভদ্র নম্র দুইজন পার্লামেন্টারিয়ান আমরা কোথাও পেয়েছি কিনা। আমি জানি আমাদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। ওনাদের মতো যেমন বাংলাদেশে নামকরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো কেউ ছিলেন না, খালেদা জিয়ার মতো দেশপ্রেমিক প্রধানমন্ত্রীও বাংলাদেশে কেউ ছিলেন না। আমি ওনার সন্তান হিসাবে প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখব, আপনি আমাদের বিরোধী দলের নেতাকে নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানের যে আইনটা আমরা চাচ্ছি, আইনের মার পেছে না ফেলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি আমাদের বাংলাদেশের সবচেয়ে স্মার্ট মন্ত্রী, ওনার যেমন যোগ্যতা আল্লাহ দিয়েছেন, ওনার সব কিছু স্মার্টনেস, আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় দুই প্রধানমন্ত্রী এবং আমাদের বিরোধী দলের নেতা মিলে ২৪-এর যে আইনটা নিয়ে আমরা মারপেসের মধ্যে আছি, এই মারপেস থেকে আমাদেরকে বের করে নিয়ে আসবেন। মাননীয় স্পিকার, আমরা এখানে এসে বাংলাদেশের জনগণ আমাদেরকে, বিশেষ করে আমার আসন বাংলা ১৪৭ ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা, এখানকার মানুষ ৫৪ বছর কোনো সুযোগ সুবিধা ভোগ করেনি। বাংলাদেশের প্রতিটি থানা আপনি হিসাব করে দেখেন, আমার ফুলপুর তারাকান্দাতে আইডি পড়া যুক্ত রাস্তাগুলোর মধ্যে মাত্র ২০% রাস্তা পাকা, এর মধ্যে 10% অচল অবস্থা। এরকম মন্দ এবং অচল অবস্থা আমার বাংলাদেশে, আমার ফুলপুর তারাকান্দার মতো আর কোথাও নাই। আমি মাননীয় সড়ক মন্ত্রী এবং সেতু মন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি যদি একটু দৃষ্টি দিতেন। এই মানুষগুলো আমি আলেম দেখে তারা বিবেচনা করেছিল, অন্য এমপি মন্ত্রী যারা ছিল তারা এলাকার কমিটমেন্ট রক্ষা করে নাই। আমি কমিটমেন্ট রক্ষা করব, এই বিশ্বাসে আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। আমি মাননীয় সড়ক মন্ত্রী এবং সেতু মন্ত্রীকে অনুরোধ করব, আমার দিকে একটু বিবেচনা করবেন, আমার এলাকার অসহায় মানুষদের দিকে একটু বিবেচনা করবেন। মাননীয় স্পিকার, আমার 2টি থানায় 2টি হাসপাতাল আছে, 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এর মধ্যে একটা হাসপাতাল শুধু আউটডোর আছে, ইনডোর নাই। আরেকটা হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, আউটডোর ইনডোর আছে, কিন্তু আশপাশে 4-5টি থানার রুগী। আপনি যদি যান মাননীয় স্পিকার, চোখের পানি আসবে। রাস্তাঘাটে, বারান্দায়, সব জায়গায় শত রুগী পড়ে আছে। কোনো তাদের খাবারের ব্যবস্থা নাই, ওষুধের ব্যবস্থা নাই, তাদের চিকিৎসার ব্যবস্থা নাই। কিন্তু মানুষ আশায় বুক বেঁধে বসে থাকে যে চিকিৎসা হয়তো হবে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, ওনার কাছে আমি একটা ডিউ দিয়েছি, আপনি আমার এই 2টা হাসপাতালের দিকে একটু নজর রাখবেন। মাননীয় স্পিকার, আমরা সংসদে এসেছি, একটা কথা না বললেই পারতেছি না, আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন, বিশেষ করে একটু সময় বাড়িয়ে দিবেন। পহেলা 14 তারিখ পহেলা বৈশাখে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি তারাকান্দা উপজেলা অফিসে গিয়েছিলাম। সেখানে আমাকে এবং আমার দলের নেতাকর্মীদের উপর আক্রমণ করা হয়েছে, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। এরপর আমরা একটা সমাবেশ করেছিলাম, প্রতিবাদ সমাবেশ থেকে আসার সময় আমাদের 10 থেকে 15 জন মানুষের উপর আক্রমণ করে রক্তাক্ত করে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছিল। ফেসবুকে যখন রক্তাক্ত ছবিগুলো দেওয়া হয়েছে তখন তারা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে পাকের ঘরের মধ্যে মুরগি জবাই করে রক্ত মাখানো হয়েছে।
মাননীয় সদস্য, মাননীয় সদস্য, আপনি 1 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করেন। 1 মিনিট শেষ করেন। আমার দুইটা মিনিট দিয়ে ওকে, 2 মিনিটে শেষ করেন। আমি সেটার একটা তদন্ত করে একটা বিচার চাই। মাননীয় স্পিকার, আমি লম্বা কথা বলবো না, যেহেতু সময় কম দিয়েছেন। আমরা এখানে এসেছি দেশ জাতির কল্যাণের জন্য, এই দেশের মানুষ মানব কল্যাণের জন্য। আমি আপনার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী হয়ে সকল মন্ত্রী বরাবর আমি দুইটা প্রস্তাব রাখবো, যদি একটু বিবেচনা করেন তা আমাদের পরবর্তী প্রজন্ম খুব সুন্দর হবে, ভালো হবে, এটা আমি আশা রাখি। 1 নম্বর প্রস্তাব, মাননীয় স্পিকার, বাংলাদেশের কওমি মাদ্রাসা স্বীকৃতি হয়েছে, স্বীকৃতির বাস্তবায়ন হয় নাই। মাননীয় শিক্ষামন্ত্রীর বরাবর আমি বলবো এটা বাস্তবায়ন করে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এবং আলিয়া মাদ্রাসাগুলোতে যদি এই সমস্ত আলেমদেরকে তাদেরকে শিক্ষার এবং শিক্ষকতার ব্যবস্থা করে দেন, তাহলে এরা পরকালীন শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়ার খারাপের থেকে এরা বেঁচে থাকার রাস্তা পাবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আর একটা ছোট্ট বক্তব্য হবে। আমাদের প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা যেন আরও জোরে সোরে আর একটু বড় সড়ো করতে পারেন। আমাদের বাংলাদেশে প্রায় প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক একটা করে মসজিদে ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু করা হোক। এবং তার চেয়ে বড় কাজ হবে যদি ইমাম মুয়াজ্জিনদের মাধ্যমে, আপনারাও পড়েছেন মক্তবে, আমরাও পড়েছি মক্তবে, আজ থেকে 30-40 বছর আগে যে মক্তবে যারা লেখাপড়া করেছে তাদের চরিত্র ততটা খারাপ হয় নাই, মক্তব বন্ধ হওয়ার পরে আমাদের জেনারেশন যতটা খারাপ হয়েছে। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে বলবো প্রত্যেকটা মসজিদের জন্য ইমাম মুয়াজ্জিনদের বেতন যেমন চালু করবেন, প্রত্যেকটা মসজিদের জন্য মক্তব শিক্ষা চালু করা হয়। আমাদের কোমলমতি শিশুদেরকে দিন শিক্ষা দিয়ে, পরকালীন শিক্ষা দিয়ে আদর্শবান নাগরিক হিসাবে তাদেরকে করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাকে সুযোগ দিয়েছেন, আশা করব ভবিষ্যতে সময় দিয়ে কিছু কথা বলার সুযোগ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।